ইস্তাম্বুল এই নামটা শুনলেই চোখের সামনে কি ভেসে ওঠে? দুটো মহাদেশে পা রাখা এক বিশাল শহর, যেখানে প্রায় ১৬ মিলিয়নেরও বেশি মানুষ থাকে। একদিকে যেমন প্রাচীন মসজিদের মিনার, অন্যদিকে ঝাঁ চকচকে সব শপিং মল। একটা অদ্ভুত মিশ্রণ। ঠিক। আর আমাদের হাতে যে তথ্যচিত্রটি এসেছে, সেটা কিন্তু এই শহরের দিনের বেলার পর্যটকদের জন্য বানানো নয়। এটা রাতের ইস্তাম্বুলকে নিয়ে, যখন শহর তার আসল রূপটা দেখায়। হ্যাঁ, এবং এই পাশাপাশি থাকাটা সবসময় যে খুব শান্তিপূর্ণ তা নয়। প্রায় এদের মধ্যে একটা সূক্ষ্ম টানাপোড়েন দেখা যায়, যা শহরের নীতি নির্ধারণ থেকে শুরু করে সাধারণ মানুষের জীবন পর্যন্ত প্রভাব ফেলে। তথ্যচিত্রটি আমাদের সেই দ্বন্দ্বগুলোর গভীরে নিয়ে যায়, যেখানে ধর্ম আর আধুনিকতা, প্রাচুর্য আর চরম দারিদ্র্য, নিয়ন্ত্রণ আর মুক্তির আকাঙ্ক্ষা সবকিছু একসাথে শ্বাস নেয়। আজ আমরা সেই রাতের ইস্তাম্বুলের বিভিন্ন স্তর উন্মোচন করার চেষ্টা করব। তাহলে চলুন ডুব দেওয়া যাক ইস্তাম্বুলের রাতের গভীরে। শহরের দিনের শুরুটা হয় একটা, বলা যায়, ঐশ্বরিক সুর দিয়ে। আজানের ধ্বনি। হ্যাঁ, প্রায় ৩,০০০ মসজিদ থেকে যখন আজানের ধ্বনি ভেসে আসে, মনে হয় যেন গোটা শহরটাই একটা ছন্দে বাধা পড়েছে। বিশেষ করে ব্লু মস্কের কথা ভাবুন, যার ৬টা মিনার আকাশ ছুঁয়েছে। আর এই শান্ত আহ্বানের মধ্যেই কিন্তু একটা অদ্ভুত বৈপরীত্য আছে। এই বৈপরীত্যটাই আসলে আধুনিক তুরস্কের মূল দ্বন্দ্ব। কিভাবে? একদিকে মোস্তাফা কামাল আতাতুর্কের তৈরি করা ধর্মনিরপেক্ষতার ভিত্তি, যা ১৯৩৭ সালের সংবিধানে লেখা আছে, আর অন্যদিকে বর্তমান রাজনৈতিক আবহাওয়া, যা দেশকে আবার ধর্মীয় পরিচয়ের দিকে ফিরিয়ে নিয়ে যেতে চায়। এই টানাপড়নটা তো তাহলে শহরের সবখানেই আছে। একদম। এই সূত্রেই আশকিন মুসা তুনার গল্পটা আমাকে বেশ ভাবিয়েছে। উনি ব্লু মস্কের একজন মুয়াজ্জিন, কিন্তু অবাক করার মতো বিষয় হলো তিনি বিশ্ববিদ্যালয়ের লেকচারারের চাকরি ছেড়ে এই পেশায় এসেছেন। এটা তো প্রচলিত ধারার ঠিক উল্টো। তাই তো, এই সিদ্ধান্তের পেছনে কি ধরনের চিন্তা কাজ করতে পারে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আসলে আশকিনির গল্পটা একটা বড় সামাজিক পরিবর্তনের দিকে ইঙ্গিত করে। তিনি যখন তার পরিবারকে এই সিদ্ধান্তের কথা জানান, তারা অবাক হয়েছিলেন। কারণ এখন আর এই পেশাকে আগের মতো দেখা হয় না। ঠিক। একটা সময় মুয়াজ্জিনের পেশা অত্যন্ত সম্মানজনক ছিল, কিন্তু এখন এটিকে কম আয়ের এবং সামাজিক মর্যাদায় কিছুটা পিছিয়ে পড়া পেশা হিসেবে দেখা হয়। এটা প্রমাণ করে যে তুরস্কে শুধু রাষ্ট্রীয় পর্যায়ে নয়, ব্যক্তিগত পর্যায়েও একটা সংঘর্ষ চলছে। আর প্রযুক্তির প্রভাবও তো আছে। তথ্যচিত্রে একটা দারুণ জিনিস দেখিয়েছে। আগেকার দিনে মুয়াজ্জিনদের মিনারের একেবারে মাথায় চড়তে হতো। হ্যাঁ, একটা কিংবদন্তি আছে যে তখন নাকি অন্ধ মুয়াজ্জিনদের বেশি পছন্দ করা হতো, যাতে তারা উপর থেকে শহরের বাড়ির অন্দরমহল দেখে না ফেলেন। ইন্টারেস্টিং। আর এখন তো মাইক্রোফোনের যুগ। মিনারে চড়ার সেই শারীরিক পরিশ্রম বা আধ্যাত্মিক যাত্রার আর প্রয়োজন নেই। প্রযুক্তির এই সহজলভ্যতা একদিকে যেমন ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছে, অন্যদিকে তার ভেতরের সেই গভীর অনুভূতিকে হয়তো কিছুটা হলেও হালকা করে দিয়েছে। ঠিক তাই। এই গল্পটা শুধু একজন ব্যক্তির নয়, এটা আধুনিক তুরস্কে ধর্মের টিকে থাকার লড়াইয়েরও গল্প। একদিকে যখন মসজিদের মিনার থেকে ভেসে আসছে আধ্যাত্মিকতার সুর, শহরের রাস্তায় তখন এক সম্পূর্ণ ভিন্ন বাস্তবতার ছবি দেখা যায়। এই ছবিটা পর্যটকদের ক্যামেরায় ধরা পড়ে না। আর এই ছবিটাই তুলে ধরেন শেভকেত শাহিন তাস। দিনে ট্যাক্সি ড্রাইভার, কিন্তু রাতে তিনি একজন ফটোগ্রাফার। তবে তিনি কোনো সাধারণ ফটোগ্রাফার নন। না, একদমই না। তার ক্যামেরার লেন্স খোঁজে সেই সব মানুষদের যাদেরকে এই ঝাঁচকচকে শহরটা যেন মুছে ফেলতে চায়। গৃহহীন মানুষ, যারা রাতের রাস্তার প্রকৃত বাসিন্দা। শেভকেত শুধু ছবি তোলেন না, তিনি তাদের গল্প শোনেন, তাদের সাথে সময় কাটান। তার লক্ষ্য হল এই অদৃশ্য মানুষগুলোকে সমাজের সামনে দৃশ্যমান করে তোলা। তার কাজের পদ্ধতিটা অসাধারণ। তিনি কাউকে ছবি তোলার আগে বলেন, আপনার মুখটা একজন দেবদূতের মতো। তারপর একটা সিগারেট অফার করেন। তিনি বলেন, একটা সিগারেট শেষ হতে যেটুকু সময় লাগে, তার মধ্যেই একটা মানুষের জীবনের গল্প শুনে ফেলা যায়। এই ছোট ছোট মানবিক মুহূর্তগুলোই তার ছবিগুলোকে জীবন্ত করে তোলে। এবং এই ছবিগুলো এক ভয়ঙ্কর সত্যকে সামনে নিয়ে আসে। তুরস্কের সবচেয়ে ধনী শহর ইস্তাম্বুলে দারিদ্র্য প্রতিনিয়ত বাড়ছে। শেভকেত বলছেন, গত ২০ বছরে তিনি পরিস্থিতি শুধু খারাপই হতে দেখেছেন। আগে হয়তো শুধু একক পুরুষ রাস্তায় থাকতেন, এখন পুরো পরিবারকে রাস্তায় থাকতে দেখছেন। আর তার সবচেয়ে বেদনাদায়ক পর্যবেক্ষণ হল, এই ২০ বছরে তিনি একজনকেও রাস্তা থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে দেখেননি। ভাবা যায়, এই ছবিগুলোর সূত্র ধরেই আমরা গাজী ওক্তায়ের মতো মানুষদের দেখতে পাই। তারা চেক অর্থাৎ আবর্জনা সংগ্রাহক। হ্যাঁ, পরিবার থেকে ৮০০ কিলোমিটার দূরে এসে শহরের এক পরিত্যক্ত হামামে, পুরনো স্নানাগারে আরও অনেকের সাথে বাস করেন। গাজীর এই গল্পটা শুধু ব্যক্তিগত দুঃখের নয়, এটা আসলে তুরস্কের অর্থনৈতিক মডেলের একটা প্রতিচ্ছবি, যেখানে উন্নয়নের চাকচিক্যের নিচে এমন হাজারো মানুষ পিষ্ট হচ্ছে। আর পরিস্থিতি আরও খারাপ হয়েছে যখন শহর প্রশাসন নিজেই এই ব্যবসায় নেমেছে, যার ফলে গাজীর মতো মানুষদের আয় প্রায় অর্ধেক হয়ে গেছে। তার একটা কথা আমার মাথায় গেঁথে গেছে। একদিন বৃষ্টিতে ভিজে কোটটা শুকাতে দিয়েছিলেন চুলার পাশে, আর সেটা পুড়ে যায়। আচ্ছা। তখন তিনি বলছিলেন, আমাদের জীবনটাই তো পুড়ে গেছে, কোট পোড়া তো সামান্য ব্যাপার। কি অসামান্য হতাশা একটা বাক্যে। ঠিক। এই একটা কথাই যেন ওদের পুরো জীবনের যন্ত্রণা আর হতাশাকে তুলে ধরে। এর চেয়ে ভালোভাবে হয়তো তাদের অবস্থা বোঝানো সম্ভব না।
শেফকেতার গাজীর গল্প থেকে আমরা দেখলাম ইস্তাম্বুলের কঠিন বাস্তবতা। কিন্তু এই শহরের মানুষ শুধু সংগ্রামই করে না, তারা মুক্তির পথও খুঁজে নেয়। ঠিক, রাতের অন্ধকারে কেউ কেউ এমন একটা জগৎ তৈরি করে যেখানে দিনের বেলার পরিচয় বা সামাজিক চাপ কোনো বাধা হয়ে দাঁড়ায় না। আর সেই মুক্তির এক নতুন ভাষা তৈরি করেছেন কোরিওগ্রাফার শুক্রু কায়ান। হ্যাঁ, তিনি যা করেন তা ইস্তাম্বুলের মতো শহরে একটা ছোটখাটো বিপ্লবের চেয়ে কম কিছু নয়। তিনি পুরুষ এবং নারীদের হাই হিল পরে নাচ শেখান। ভাবা যায়, শুক্রু নিজে আনাতোলিয়ার এক রক্ষণশীল ছোট শহর থেকে এসেছেন, যেখানে নাচকেই ভালো চোখে দেখা হতো না, হাই হিল পরে নাচা তো দূরের কথা। আর এখন তার মা তার নাচের ভিডিওতে মন্তব্য করেন, আমি গর্বিত যে তুমি আমার ছেলে। তুমি যদি অন্য কারোর ছেলে হতে আমার খুব হিংসা হতো। এটা তো একটা অবিশ্বাস্য পরিবর্তন। এটা শুধু তার ব্যক্তিগত পরিবর্তন নয়, এটা একটা প্রজন্মের পরিবর্তনের গল্প। তার ডান্স ক্লাসগুলো অনেকের জন্য একটা সেফ স্পেস বা নিরাপদ আশ্রয়, বিশেষ করে নারীদের জন্য। মেলিসা নামে একজন বলছিলেন, এই ক্লাস তার জীবনটাই বদলে দিয়েছে। এখানে এসে তারা নিজেদের শরীর, নিজেদের নারীত্বকে ইতিবাচকভাবে গ্রহণ করতে শেখে, যা তাদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেয়। তবে শুধু নারীরাই নন, পুরুষরাও তো আসেন। একদম। সমাজে পুরুষদের ওপর তাদের আবেগী বা নারীসুলভ দিকটি লুকিয়ে রাখার যে প্রচণ্ড চাপ থাকে, এখানে এসে তারা সেই খোলস থেকে বেরিয়ে আসার সুযোগ পায়। এটা এক ধরনের সামাজিক থেরাপি বলা যায়। অবশ্যই। আর এই স্বাধীনতার প্রকাশ কিন্তু শুধু নাচে সীমাবদ্ধ নেই, সঙ্গীতেও আছে। শুক্র ছোটবেলার বন্ধু ইন্ডি পপ শিল্পী সেলিন গেচিতের গল্পটাও দারুণ। তিনি লন্ডন আর ইস্তাম্বুলের মধ্যে আসা যাওয়া করেন। হ্যাঁ, আর তার কনসার্টে যখন তুরস্কের জীবন্ত কিংবদন্তি 2003 সালের ইউরোভিশন জয়ী সেরতাব এরেনেনকে দেখা যায়, তখন বোঝা যায় যে এই নতুন প্রজন্মের শিল্পীরা কতটা প্রভাব ফেলছে। কিন্তু এই শিল্পীদের মনেও একটা দ্বন্দ্ব কাজ করে, তাই না? একদিকে বিদেশের উন্নত সুযোগ, আর অন্যদিকে নিজের দেশের প্রতি টান। এই টানাপোড়েনটা খুব বাস্তব। শুক্র নিজেও বলেন, তুরস্কে হাই হিল পরে নাচার কারণে তিনি সবসময় নিজেকে কিছুটা বহিরাগত মনে করেন। কিন্তু তার স্বপ্ন তিনি এত সাফল্য অর্জন করবেন যাতে তার দেশও তাকে নিয়ে গর্ব করতে পারে। এই মুক্তির খোঁজ আসলে নিজের পরিচয়েরই খোঁজ। শহরের এই ভেতরের দ্বন্দ্বগুলো যেন বাইরের রাস্তাতেও প্রতিফলিত হয়। ইস্তাম্বুলের ট্রাফিক জ্যাম তো বিশ্বজুড়ে বিখ্যাত। একটা পরিসংখ্যানে দেখলাম 2024 সালে এখানকার মানুষ গড়ে 105 ঘন্টা শুধু ট্রাফিকের মধ্যেই কাটিয়েছে। মানে রাস্তাগুলো যেন একটা যুদ্ধক্ষেত্র। ট্রাফিক কন্ট্রোল সেন্টারের একজন কর্মী একটা চমৎকার কথা বলেছেন। তার মতে শহরের সামগ্রিক মনস্তত্ত্বটা এই ট্রাফিকের মধ্যে ফুটে ওঠে। আর ইস্তানবুলের চালকের আচরণ দিন দিন আরও আক্রমণাত্মক হয়ে উঠছে। জনসংখ্যা 3 গুণ হয়েছে গত 40 বছরে, কিন্তু গাড়ির সংখ্যা বেড়েছে তার চেয়ে অনেক বেশি। ফলে তৈরি হয়েছে এক চরম বিশৃঙ্খলা। আর এই কন্ট্রোল সেন্টার শুধু সিগন্যালই নিয়ন্ত্রণ করে না, তারা একটা আরও বড় একটা বড় বিপর্যয়ের জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছে। বিজ্ঞানীরা বলছেন একটা বড় ভূমিকম্প খুব কাছে এবং প্রায় 6 লক্ষ বাড়ি ভেঙে পড়ার ঝুঁকিতে আছে। ভাবতেই ভয় লাগে যে সেরকম কিছু হলে এই কন্ট্রোল সেন্টারটাই হবে শহরের নার্ভ সেন্টার। এই চরম বিশৃঙ্খলার মধ্যে নিয়ন্ত্রণের একটা প্রচেষ্টা হল শহরের মেট্রো রেল নেটওয়ার্ক, যা দ্রুতগতিতে বাড়ানো হচ্ছে। আর এখানেই আমরা গিজেম ইউজারের সাথে পরিচিত হই। তিনি শহরের হাতে গোনা কয়েকজন নারী মেট্রো চালকদের একজন। এটা দারুণ একটা দিক। শহর প্রশাসন এখন নারীদের কর্মসংস্থানে জোর দিচ্ছে। গিজেমের মতো নারীরা একটা নতুন উদাহরণ তৈরি করছেন। তার কাছে ঘন্টায় 120 কিলোমিটার বেগে মেট্রো চালানোটা নাকি অনেকটা ধ্যানের মতো, যা তাকে বাইরের বিশৃঙ্খলা থেকে মুক্তি দেয়। তাহলে দেখুন ব্যাপারটা কত আকর্ষণীয়। মাটির ওপরে যখন চরম বিশৃঙ্খলা, তখন মাটির নিচে গিজেমের মতো মানুষেরা নিখুঁত নিয়ন্ত্রণে শহরকে সচল রাখছেন। এটাও ইস্তাম্বুলের সেই চিরন্তন দ্বন্দ্বের আরেকটা রূপ, বিশৃঙ্খলা আর নিয়ন্ত্রণের পাশাপাশি বসবাস। আর এই বিশৃঙ্খলার মধ্যেই অনেকে আবার আনন্দ খুঁজে নেন, যেমন ডিজে ওরকুন এবং নদা। তাদের মতে ইস্তাম্বুলের সৌন্দর্যই নাকি এর বিশৃঙ্খলার মধ্যে লুকিয়ে আছে। ওরকুন বলেন, তিনি যখন বিদেশে পারফর্ম করতে যান তখন এই শহরের ক্যাওস বা বিশৃঙ্খলাকে খুব মিস করেন। কিন্তু এই রঙিন রাতের জীবনের পেছনে একটা কঠিন বাস্তবতা আছে। লাগাম ছাড়া মুদ্রাস্ফীতি আর রাজনৈতিক নিয়ন্ত্রণের কারণে ক্লাব চালানো বা পার্টি করা এখন বিলাসিতা। ওরকুনের পর্যবেক্ষণটা বেশ তীক্ষ্ণ। তিনি বলেন, মানুষ এক ধরনের ঘোরের মধ্যে পার্টি করছে। তারা আসলে কতটা গরিব হয়ে গেছে সে সম্পর্কে সচেতন নয় বা হতে চায় না। একদম। পার্টির কেন্দ্রও তো বদলে গেছে। আগে ইউরোপীয় অংশের তাকসিম স্কোয়ার ছিল কেন্দ্রবিন্দু, কিন্তু এখন সেটা পর্যটকদের ভিড়ে ঠাসা আর রাজনৈতিকভাবে খুব স্পর্শকাতর। 2013 সালের গেজিপাক প্রতিবাদের পর থেকে এলাকাটা তার পুরনো চরিত্র হারিয়েছে। ওই প্রতিবাদের পর থেকেই তাকসিম স্কোয়ারের ওপর রাজনৈতিক নজরদারি অনেক বেড়ে যায়। যা এর স্বাভাবিক সাংস্কৃতিক এবং উদার পরিবেশকে পুরোপুরি বদলে দিয়েছে। ফলে তরুণরা এখন চলে যাচ্ছে এশিয়া অংশের কাদিকইতে, যেটা আরও উদার এবং বৈচিত্র্যময় একটা এলাকা। প্রেসিডেন্ট এরদোগান একবার কাদিকইকে অশালীন বলেছিলেন, যার আইরনিক্যালি এলাকাটিকে তরুণদের কাছে আরও আকর্ষণীয় করে তুলেছে। ঠিক তাই। তবে সেখানেও LGBTQ+ সম্প্রদায়ের মতো গোষ্ঠীগুলির জন্য জীবন সহজ নয়। আসলে এই পার্টি করার প্রবণতার পেছনে একটা গভীর অর্থনৈতিক হতাশা কাজ করছে। মানে মানুষ জানে না কাল কি হবে, তাই জমানোর চেয়ে খরচ করে বর্তমানকে উপভোগ করার দিকেই তাদের ঝোঁক বেশি। এক ধরনের হেডোনিস্টিক ডিসপেয়ার বা হতাশাবাদী ভোগবাদ বলা যেতে পারে। তাহলে ইস্তাম্বুলের রাতের এই যাত্রার শেষে আমরা কোথায় এসে দাঁড়ালাম? একদিকে ব্লু মস্কের পবিত্র আজান,
অন্যদিকে কাদিকোয়ের ক্লাবে ডিজের উন্মত্ত সঙ্গীত। একদিকে বসফরাসের ঝলমলে সেতু, আর তার নিচেই হয়তো কোনো এক পরিত্যক্ত জায়গায় শুয়ে আছেন গাজীর মতো মানুষ। এই চরম বৈপরীত্যগুলোই হয়তো ইস্তাম্বুলের আসল পরিচয়, এর প্রাণশক্তি। এই শহর বারবার ধ্বংস হয়েছে, আবার নিজেকে নতুন করে গড়ে তুলেছে। এখানকার মানুষ সংগ্রাম করতে জানে। 2023 সালে যখন শহরের মেয়রকে রাজনৈতিক কারণে গ্রেফতারের চেষ্টা হয়েছিল, তখন লক্ষ লক্ষ মানুষ তার সমর্থনে রাস্তায় নেমে এসেছিল। ইস্তাম্বুল জানে কিভাবে প্রতিরোধ করতে হয়। ঠিক। তথ্যচিত্রটির শেষে একটা কথা বলা হয়, এই শহরের সবচেয়ে বড় সম্পদ হলো এর মানুষ, যারা সব সমস্যার পরেও শহরকে ভালোবাসে, এর উপর বিশ্বাস রাখে এবং এই পরিবর্তনের অংশ হতে চায়। একদম, যা আমাদের একটা চূড়ান্ত প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। এমন একটি শহরে যা প্রতিনিয়ত বিশৃঙ্খলা আর দ্বন্দ্বের মধ্যে বেঁচে থাকে, সেখানে টিকে থাকার সেরা উপায়টা কি? সবকিছুকে ভাগ্য বলে মেনে নেওয়া, নাকি পরিবর্তনের ওপর বিশ্বাস রেখে এই ক্রমাগত লড়াই চালিয়ে যাওয়াটাই আসলে শহরটাকে এবং এর আত্মাকে বাঁচিয়ে রাখে? হয়তো এই প্রশ্নের মধ্যেই ইস্তাম্বুলের আসল রহস্য লুকিয়ে আছে।